আমার ভাই ভাবি তো তোমাকে কেয়ারই করলো না। তোমার এই বাড়িতে আসায় তারা এত বিরক্ত হয়েছে যে তোমার মাথার ব্যান্ডেজও দেখলো না। আরশির নির্জনা অর্কর ব্যবহারে খারাপ লাগলেও মনে মনে ভাবে এক হিসেবে ভালোই হয়েছে। তাছাড়া তার কথা চিন্তা করতে গিয়ে অর্ক নির্জনা নিজেদের জীবন নষ্ট করবে সেজন্য তো আর সে রুহানকে বিয়ে করেনি। তাই রুহানের কথায় কোনো প্রতিক্রিয়া না করে শান্ত স্বরে জবাব দেয়। ভালোই তো হয়েছে। তারা যত তাড়াতাড়ি নিজেদের জীবন থেকে আমাকে মুছে ফেলতে পারবে তত তাড়াতাড়ি ভালো থাকবে। মানে তোমার রাগ হচ্ছে না ওদের উপর? কিসের রাগ? তাছাড়া আপনি ভুলে যাচ্ছেন মিস্টার খন্দকার, আমার দুই ভাই যাতে ভালো থাকে সেই জন্য আমি আপনাকে বিয়ে করেছিলাম। এভাবে নিজের বাজি পাল্টে যেতে দেখে রুহানের মোটেও ভালো লাগছে না। সে ফোন বের করে প্রধানমন্ত্রীর পিএকে ফোন করে নির্জনার বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারটা জানার জন্য। কিন্তু পিএ বলে নির্জনার বাবা আর ভাই মারা যাওয়াটা নেহাতই একটা দুর্ঘটনা ছিল। ট্রাক ড্রাইভার মাতাল অবস্থায় থাকার জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঘরে ফিরে জিনিসপত্র ভাঙচুর করছে অর্ক। নির্জনা তাকে থামানোর চেষ্টা করছে। অর্ক শান্ত হও। কিভাবে শান্ত হব বলো? অমানুষটা আমার বোনের গায়ে হাত তুলেছে, ওকে আমি খুন করে ফেলবো। অর্ক বোঝার চেষ্টা করো, আমাদের আর আরশির ঘরের মাঝখানে শুধু একটা ঘর। তুমি যদি এমন করো রুহান সব বুঝে যাবে, তখন আরশির ফিরে আসার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। নির্জনার কথা শুনে অর্ক কিছুটা শান্ত হয়। এরপর একটা নিঃশ্বাস নিয়ে নির্জনাকে বলে, আমি যদি ঠিক হই তবে রুহান এখন পাগলা কুকুরের মতো হয়ে গেছে। সে তোমাকে আমার পাগল না হওয়ার কথার সাথে সাথে আরো কি কি বলে তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে তা আমি জানি না। নির্জনা অর্কর হাতে হাত রেখে বলে, তুমি চিন্তা করো না, রুহান খন্দকার যত বড় ফাঁদি পাতুক না কেন, আমি ঠিক তা কেটে বের করে আসবো, ভরসা করো। তোমার উপর আমার ভরসা 100%, কিন্তু রুহানের উপর 1% না। আমি যাতে একা হয়ে যাই, ভাইয়ার সাহায্য নিতে না পারি, সেই জন্য 7 বছর পর প্রীতির ভাইয়ের লাশ খুঁজে বের করে ফেলেছে। তোমাকে আমাকে আলাদা করার জন্য যে কোনো সত্য বের করবে সেটা আমি নিজেও জানি। তোমাকে আমাকে আলাদা করার জন্য যে সে কোন সত্য বের করবে সেটা আমি নিজেও জানি না। যত সহজে বলছি সব ঠিক হয়ে যাবে, ব্যাপারটা তত সহজ নয়। কারণ আমাদের লড়াইটা রুহান খন্দকারের বিরুদ্ধে। সোজা বাংলায় বলতে গেলে আমরা আগুন নিয়ে খেলছি। নির্জনা অর্ককে ভরসা দেয়। আল্লাহ যা করেন ভালোর জন্য, দেখবে সব ঠিক হয়ে যাবে। জহুরা মঞ্জিলের খাবার টেবিলে আজ অদ্ভুত নীরবতা। সাধারণত অর্ক আরশি এক টেবিলে বসলে এমনটা হয় না। তবে এই নীরবতার মধ্যেও রুহানের চোখ নির্জনা আর অর্কর উপর নিবদ্ধ হয়ে আছে। কপত কপতির মতো তাদের প্রেম যেন উতলে পড়ছে। এর মধ্যে অর্ক টেবিলের নিচ দিয়ে নির্জনার পায়ে সুরসুরি দিচ্ছে, যা নিশ্চিত রুহানের চোখে পড়েছে। সে রাগে চোখ বন্ধ করে হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে ফুঁসতে ফুঁসতে খাবার ছেড়ে চলে যায়। কেউ তাকে আটকানোর চেষ্টা করে না। রুমে এসে আরশি দেখে রুহান পাগলের মতো জিনিসপত্র ভাঙচুর করছে। আরশি একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাতে মোবাইলটা নিয়ে রুহানকে উদ্দেশ্য করে বলে, আপনার ভাঙচুর শেষ হলে আমাকে ফোন দিবেন, আমি বাগানে গেলাম। নির্জনা টেবিল গুছিয়ে রুমে যাবে, তখনই রুহান তার হাত ধরে আরশির রুমে নিয়ে যায়। ছাড়ুন আমাকে, কি হচ্ছেটা কি? ছাড়ুন বলছি। রুহান নির্জনাকে ছেড়ে তাকে অনুরোধ করে বলে, প্লিজ সুইটহার্ট, আমাকে জাস্ট 5 মিনিট সময় দাও, তোমাকে কিছুর বলার আছে। ছি, আমার আপনাকে দেখলেই জাস্ট ঘৃণা হচ্ছে। আমাকে বের হতে দিন, না হলে চিৎকার করব। সুইটহার্ট, আর একবার ওই নামে আমাকে ডাকলে আপনার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। নির্লজ্জ বেহায়া মানুষ একটা। লজ্জা করে না ঘরে বউ রেখে আর একজনকে এসব নামে ডাকছেন? এরপর নির্জনা রুহানকে ঠেলে বের হয়ে দরজার কাছাকাছি পৌঁছতেই রুহান বলে ওঠে, অর্ক কখনোই পাগল ছিল না, সে শুধু পাগল হওয়ার অভিনয় করে গেছে। তোমার সো কল্ড হাজবেন্ডকে তোমাকে ঠকিয়েছে। নির্জনা পা দুটো থেমে যায়। সে অবাক হয়, কিন্তু সেটা রুহানের কথার জন্য না, অর্কর দূরদর্শী চিন্তার জন্য। কারণ রুহান যে এমন করবে সেটা তো অর্ক তাকে একটু আগেই বলেছিল। নিজের স্বামীর বুদ্ধির উপর নির্জনার বেশ গর্ববোধ হয়। সে পিছনে ফিরে ভ্রু কুঁচকে বলে। তো বিস্মিত হয়ে রুহান বলে, তো তোমার রাগ হচ্ছে না? তোমার হাজবেন্ড তোমাকে ঠকিয়েছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নির্জনার ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে,
মিস্টার খন্দকার, আমার হাজবেন্ড আমাকে ঠকিয়েছে, তাতে আপনার এত মাথা ব্যথা কেন হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। নির্জনার কথায় রুহান হতভম্ব হয়ে যায় যে সে টেরই পায় না কখন নির্জনা সেখান থেকে চলে গেছে। তার হুঁশ ফিরে অর্কর কণ্ঠে। আরে বেচারা, কি হলো নির্জনা, তোমার কথা বিশ্বাস করলো না? সাথে সাথে অর্কর মুখ বরাবর ঘুষি দিয়ে রুহান বলে, বল তুই আমার নির্জনাকে কি করেছিস? ও কেন আমার কথা বিশ্বাস করলো না? আজ অর্ক মনস্থির করেছে রুহানের সাথে হাতে নয় মগজ দিয়ে লড়বে। তাই তো নির্জনাকে ইশারায় সেখান থেকে চলে যেতে বলেছে। নিজের ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে বাঁকা হেসে বলে, প্রথমত নির্জনা তোমার না, আমার। আর দ্বিতীয়ত আমার বউয়ের সাথে আমি কি করেছি সেটা তোমাকে বলবো এমন গাধা তো আমি না। বাট তুমি যেহেতু এতটা আগ্রহী, তা একটা ক্লু দেই। যা করলে অবেলায় গোসল করতে হয়, হাই নেক পড়তে হয়, আমি নির্জনার সাথে তাই করেছি। সাথে সাথে রুহান অর্ককে আরেকটা ঘুষি দিয়ে বলে, হাউ ডিয়ার ইউ ট্রাসিয়ান? নিজেকে সামলে অর্ক বলে, আরে বাবা, নিজের বউকে টাচ করতে কি সাহস লাগে নাকি? ভালোবাসা থাকলেই হয়, আর বৈধতা তো আছেই। রুহানের ফর্সা কপালে নীল শিরাটা ক্রোধে ফুলে উঠেছে। তুমি কি ভুলে গেছো তোমার বোন আমার জিম্মাই? তুমি ভাবতেও পারবে না তার সাথে আমি ঠিক কি কি করতে পারি। তাই নাকি? তা করো না, তোমাকে বাধা দিয়েছে কে? ডোন্ট ইউ লাভ ইয়োর সিস্টার? Of course, I love her, but not more than not more than my happiness. আর এই কয়েকদিন আমি এটা বুঝে গেছি যে আমার একমাত্র সুখ নির্জনা। হস্তযুগল মুষ্টিবদ্ধ করে রুহান বলে, তোমার ভাই বোন সুখী না থাকলে তুমি ভালো থাকবে? অবশ্যই না, কিন্তু আমার ভাই বোন অসুখী থাকবে কেন? তারা তো যা চেয়েছে তাই পেয়েছে। অর্কর কথা শুনে ভ্রু কুঁচকায় রুহান। যা দেখে অর্ক বলে, ও বুঝতে পারলে না তো? লেট মি ক্লিয়ার দিস। ভাইয়া প্রীতিকে পছন্দ করতো, তুমি ভাইয়ার সাথে প্রীতির বিয়ে দিয়েছো। আজ না হয় কাল প্রীতি ভাইয়াকে মেনেই নেবে, সো ভাইয়া হ্যাপি। আর রইল বাকি আরশি। ওর কোনো প্রেম ছিল না। টিনেজ থেকে তার একটাই লক্ষ্য, কোনো হট হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করা। তোমাকে একটা সিক্রেট বলি, 6 মাস আগেও আরশির বাকেট লিস্টে কি ছিল জানো? রুহান খন্দকারের মতো হ্যান্ডসাম কাউকে বিয়ে করা। তুমি জানো বাবা যত ভালো ছেলে এনেছে সবাইকে আরশি রিজেক্ট করে দিয়েছে, শুধুমাত্র ওরা হ্যান্ডসাম না বলে। আর যেসব ছেলে হ্যান্ডসাম তারা আমার বোনের মতো আটার বস্তাকে বিয়ে করতে রাজি হতো না, তাই এতদিন ওর বিয়ে হয়নি। তুমি ওকে বিয়ে করে সেই প্রবলেম সলভ করে দিয়েছো। আরও একটা বোনাস বলছি, আমার বাবার সবসময় ইচ্ছে ছিল কোনো বড় বিজনেসে ফ্যামিলিতে আত্মীয়তা করা, আর তুমি সেই ইচ্ছেটাও পূরণ করে দিয়েছো। কারণ খন্দকারের চেয়ে বড় বিজনেস ফ্যামিলি বাংলাদেশে আর কে আছে বলো? সো আলটিমেটলি তুমি আমার পরিবারকে আনহ্যাপি করতে গিয়ে সুপার হ্যাপি করে দিয়েছো। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না রুহান। এত বড় ভুল সে কিভাবে করেছে? রাগে অর্কর শার্টের কলার চেপে ধরে চিৎকার করে বলে, তুই মিথ্যা বলছিস। বিশ্বাস না হলে আর কি করার? তবে তুমি কথাগুলো যাচাই করে দেখতে পারো। আরশির ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা মেরুন কালার ডায়েরি আছে, সেটাতে আরশি নিজের বাকেট লিস্ট লিখে রেখেছিল, আই থিঙ্ক সো। কিন্তু যাই বলো ব্রো, আমার পুরো পরিবার তোমার কাছে কৃতজ্ঞ, কারণ শুধু তোমার জন্যই আমরা 3 ভাই বোনই নিজের মনের মতো জীবন সঙ্গী পেয়ে গেলাম। না, এটা কিছুতেই হতে পারে না। রুহানের চিৎকারে বিপরীতে অর্ক নিজের কলার থেকে রুহানের হাতটা সরিয়ে তার পরাজিত চেহারার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বলে, কিন্তু এটাই হয়েছে। আচ্ছা, এখন দ্য গ্রেট রুহান খন্দকার কি করবে? লেট মি গেস, ক্লাবে কিংবা বারে গিয়ে একটা বড় মদের বোতল কিনে সেটা খেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বাপ্পারাজের মতো গান গাইবে, তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে, মনটাকে বলি তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা। গানটা সুর করে গেয়ে সেই সুরে বিষ বাজাতে বাজাতে অর্ক সেখান থেকে নিজের ঘরে দিকে চলে যায়। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? এই মুহূর্তে মাহেরের এই প্রশ্নটা আরশির কাছে সবচেয়ে বড় কৌতূহল বলে মনে হলো। রুহানের সাথে বিয়ের সময় কবুল বলার সাথে সাথে সে মাহের নামক অধ্যায়টিকে নিজের জীবন থেকে মুছে ফেলেছে। খানিকটা তাচ্ছিল্যের সাথে আরশি বলে, আপনি কি রকম সুযোগ চাইছেন মিস্টার হুদা? বাই এনি চান্স আপনি কি আমার সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সুযোগ চাইছেন?
পরকীয়া শব্দটা শুনে মাহিরের মাথা গরম হয়ে গেলে নিজের ভালোবাসাকে এতটা ছোট করতে পারলো আরশি? সমস্ত কথা খুলে বলার পরেও সে কি করে এতটা নির্দয় হতে পারছে? মাহের ভেবেছিল ছোট বোনের চিকিৎসা নিয়ে জাফর সিদ্দিকীর করা ব্ল্যাকমেলিং এর কথা শুনলে আরশি তাকে ক্ষমা করে দিবে। আরশি প্লিজ, সবটা জেনে তারপর তুমি এ কথা কেন বলছো? আই লাভ ইউ, আর তুমিও তো আমাকে ভালোবাসো। কারেকশন, ভালোবাসতাম, কিন্তু এখন আমি বিবাহিতা। আর আপনার জানা উচিত একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া বাকি সবাই নিষিদ্ধ। মিস্টার হুদা, আপনি যদি সত্যি আমাকে ভালোবাসতেন তবে আমাকে তো এটুকু চিনতে পারতেন যে ভালোবাসার দোহাই দিয়ে বিয়ের মতো একটা পবিত্র বন্ধন ভেঙে পুরনো প্রেমিকের কাছে চলে যাব কিংবা পরকীয়াতে জড়াবো, এতটা নোংরা মন মানসিকতার মেয়ে আমি নই। কিন্তু রুহান তোমাকে ভালোবাসে না, সে তোমার জীবনটা নরক করে দেবে। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। ও ওয়ান মোর থিং, আমি কোনোদিনও আপনার কাছে যাব না, তাই ভবিষ্যতে এসব নিয়ে আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব। কথাগুলো বলে আরশি ধীর পায়ে মাহেরকে পিছনে ফেলে নিজের ঘরের দিকে যেতে লাগলো। মাহের মাথা নিচু করে বাগানেই দাঁড়িয়ে রইল। একটু যদি দৌড়ে আরশির সামনে পথ আগলে দাঁড়াতো তাহলে দেখতে পেত আরশির চোখ থেকে কেমন শ্রাবণধারা বয়ে পড়ছে। আরশি ঘরমুখ হচ্ছে আর ভাবছে, না আরশি, ভুলেও পেছনে তাকাবি না। তুই আজ মাহের দিকে তাকালে সে তোকে পাওয়ার আশায় জীবনটা নষ্ট করে দেবে, যে অর্ণব ভাইয়ার বায়োলজিক্যাল ফাদার করেছিল। আমার মায়ের একটা ভুলের কারণে আমাদের 3 ভাই বোনের শৈশব কৈশোর নষ্ট হয়ে গেছে। তুই সেই একই ভুল করে আবার সবার জীবন নষ্ট করতে পারিস না। হ্যাঁ, আরশি জানে অর্ণব তার বাবার ঔরসজাত সন্তান না। মায়ের মৃত্যুর পর আরশি একবার নানির বাড়ি গিয়েছিল। সেখানে নানি যখন তার মামার সাথে এসব নিয়ে কথা বলছিল তখন সে ওই ঘরে আলমারির পিছনে লুকিয়ে সব শুনেছিল। ইচ্ছা থাকলেও বাবাকে কিছু বলতে পারেনি, এই ভয়ে যদি তার বাবা রাগের বশে অর্ণবের কোনো ক্ষতি করে। তখন থেকেই নিজের মায়ের উপর এক অদ্ভুত ঘৃণা জন্মে তার, আর প্রতিজ্ঞা করে জীবনে আর যাই হোক মায়ের মতো হবে না। যত যাই হোক একজনের সংসারে থেকে আরেকজনকে ভালোবেসে সবকিছু নষ্ট করবে না। সে সত্যি টেবিলের ড্রয়ারে মেরুন রঙের ডায়েরি পেয়েছে, যেখানে অর্কর কথা মতো বাকেট লিস্টে রুহানকে বিয়ে করার কথা লেখা আছে। আর সেই রুমের মধ্যে প্রবেশ করতেই রুহান তার মুখোমুখি দাঁড়িয়ে ডায়েরিটা হাতে নিয়ে সেই পৃষ্ঠাটা খুলে প্রশ্ন করল। এটা কার লেখা? আর সেই নির্লিপ্ত গলায় বলে, আমার। অর্কর কথাগুলোকে প্রথমে মিথ্যে বলে মনে হলেও এখন আর তার তা মনে হচ্ছে না রুহানের। তার বারবার মনে হচ্ছে আরশি তাকে ঠকিয়েছে। সে রাগে দুঃখে আরশির গলা চেপে ধরে। তোরা সবাই আমাকে ঠকিয়েছিস, তোদের সব কয়টাকে আমি দেখে নিব, কাউকে ছাড়বো না, সবগুলো জীবন নরক বানিয়ে দিব। আর তুই আজ থেকে এখানেই পড়ে থাকবি। আমাকে বিয়ে করার খুব শখ ছিল, তাই না? তোর শখ আমি মিটাবো। আজ থেকে তুই আর কোনোদিন শ্বশুর বাড়ি যেতে পারবি না, বিবাহিত হয়েও বিধবার মতো জীবন কাটাবি। কথাগুলো বলে রুহান আরশিকে ছেড়ে দ্রুত পা ফেলে জোহরা মঞ্জিল থেকে বের হয়ে যায়। রুহানের যাওয়ার পথে তাকিয়ে আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ এই জীবনটা সে নিজে বেছে নিয়েছে। অনাকাঙ্ক্ষিত যে কোনো স্পর্শ নারীর কাছে বিষ কাটার মতো, আর এই স্পর্শ যদি হয় জোরপূর্বক তবে তা মৃত্যু যন্ত্রণা সম। রুহানের স্পর্শে নির্জনার নিজের উপর ঘৃণা সৃষ্টি হয়। সে ঝর্ণার পানিতে সাবান দিয়ে সে স্পর্শগুলো তুলে ফেলার চেষ্টা করছে। অর্ক রুমে প্রবেশ করে বুঝতে পারে সে ওয়াশরুমে, তাই বিছানায় বসে চুপচাপ অপেক্ষা করতে লাগলো। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সময় অতিবাহিত হয়ে গেলে অর্কর দুশ্চিন্তা হয়। আলতো করে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ে, কিন্তু নির্জনার কোনো সারা শব্দ পাওয়া যায় না। খানিকটা অপেক্ষা করেও কোনো লাভ হয় না। কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে ফেলবে বলে প্রস্তুত হয়, কিন্তু তখনই দরজা খুলে বেরিয়ে আসে নির্জনা। দীর্ঘ সময় পানিতে ভেজা আর অতিরিক্ত সাবান দিয়ে শরীর মাজার ফলে তার শরীরটা রক্তশূন্য হয়ে গেছে আর বিভিন্ন জায়গায় কেটে গেছে। নির্জনা, বলে অর্ক এক ঝটকায় নির্জনাকে জড়িয়ে ধরে। সাথে সাথে নির্জনা অঝরে কান্না শুরু করে আর বলতে থাকে, শয়তানটা স্পর্শ করেছে,
আমি অপবিত্র হয়ে গেছি। এত চেষ্টা করলাম, তা ওই নোংরা স্পর্শগুলো ধুতে পারছি না। আমি কি করব অর্ক? নিজের ওপর আমার প্রচণ্ড ঘৃণা হচ্ছে। আজ আমি সুন্দর বলে আজকে এই সমস্যা হয়েছে। আজ যদি আমি কুৎসিত থাকতাম তাহলে রুহান আমার সাথে এরকম করতো না। তুমি এক কাজ করো, এসিডেনে আমার মুখে ঢেলে দাও। এসিডেনে আমার মুখে ঢেলে দাও, আমার মুখটা কুৎসিত হয়ে যাক। শিস, কান্না করে না, তুমি শান্ত হও, আমার কথা শোনো। অর্ক নির্জনাকে থামানোর প্রচুর চেষ্টা করতে থাকে, কিন্তু লাভ হয় না। নির্জনা আরো অস্থির হয়ে বলতে থাকে, না, আমি আর বাঁচতে চাই না। ছাড়ো আমাকে, আমি অপবিত্র। ওই অমানুষটা আমাকে আর বাঁচতে দেবে না। আমি মরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সাথে সাথে অর্ক নির্জনার উপর চিৎকার করে ওঠে। শাট আপ, জাস্ট শাট আপ। প্রচণ্ড রাগ আর ক্রোধে অর্ক ফুঁসে উঠেছে। নির্জনা ভয় পেয়ে যায়, কারণ অর্ককে এমন রূপ সে আগে কখনো দেখেনি। সে অর্ককে কখনো বাচ্চা রূপে, কখনো রোমান্টিক স্বামী রূপে, কখনো বা ভাই হিসেবে দেখেছে। ক্রোধের আগুনে পোড়া অর্ককে এর আগে কখনোই সে দেখেনি। কি বললে মরে গেলে সব সমাধান হয়ে যাবে? মরে গেলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে আমি কমেই মরে যেতাম, এত বছর পাগল সেজে থাকতাম না। আর কি বলছো? তোমার রূপের জন্য রুহান পাগল হয়েছে? তোমার যদি এই ধারণা হয়ে থাকে তাহলে এটা জেনে রাখো, তোমার চেয়ে হাজার গুণ সুন্দরী মেয়েরা রুহানের জন্য পাগল, কিন্তু রুহান তাদের পাত্তা দেয় না। নির্জনা, বোঝার চেষ্টা করো, সমস্যাটা তুমি সুন্দর বলে হচ্ছে না, সমস্যাটা হচ্ছে কারণ রুহান মানসিকভাবে অসুস্থ। তুমি রিজেক্ট করায় সে তোমার প্রতি অবসেসড হয়ে গেছে। সত্যি বলতে এতে সম্পূর্ণ দোষ রুহানের না, তার মা বাবাও এর জন্য যথেষ্ট দায়ী। ওনারা ছোটবেলা থেকে ছেলে যা চেয়েছে তাই দিয়েছে, ছেলেকে শেখায়নি কিভাবে মানুষকে সম্মান করতে হয়, বিশেষ করে মেয়েদের। যদি শেখাতো তাহলে সে এটা বুঝতো যে কাউকে প্রপোজ করার অধিকার যেমন আছে তেমনি তাকে রিজেক্ট করার অধিকার অন্য কারো আছে। ঠিক সেই কারণে রুহান মেয়েদের পণ্য হিসেবে মনে করে। সে ভাবতেই পারে না কোনো মেয়ে তাকে রিজেক্ট করবে। এতে তোমার বিন্দু মাত্র দোষ নাই। অর্কর কথায় নির্জনা কিছুটা শান্ত হলো। অর্ক নির্জনাকে আরো আবেশে বুকে জড়িয়ে ধরে বলে, আর কি বলছিলে জানো? অপবিত্র হয়ে গেছো। রুহানের স্পর্শে যদি তুমি অপবিত্র হয়ে যাও তাহলে তো পৃথিবীর অর্ধেকের বেশি নারী হয়তো অপবিত্র হয়ে যাবে, কারণ আমরা পুরুষরা এতটা নিচে নেমে গেছি যে ঘরে কিংবা বাইরে, বাচ্চা কিংবা বয়স্কা সব নারীর জীবনেই কোনো না কোনো সময় এমন অনিচ্ছুক আর অনাকাঙ্ক্ষিত স্পর্শ পায়। 90% ক্ষেত্রে তো নারীরা এটা বুঝতেই পারে না কে তাকে স্পর্শ করলো। তো একটা ছোট ঘটনা বলি, আমার ছোটবেলার। একদিন আশিকে নিয়ে দোকানে যাচ্ছিলাম, রাস্তায় মিছিল হচ্ছিল। মিছিলে মজা হবে ভেবে আমরা দুজন মিছিলের মধ্যে দিয়ে যাওয়া শুরু করি, কিন্তু মাঝপথে আশির হাতটা ছুটে যায়। এরপর বহু কষ্টে ওকে আবার খুঁজে পাই। ভিড় কাটিয়ে দোকানে যাওয়ার পর আশির কান্না দেখে কারণ জিজ্ঞেস করতে সে নিজের জামাটা উঠিয়ে দেখায়। বিশ্বাস করো নির্জনা, আমি একজন মানুষ হয়ে আজ বুঝতে পারিনি যে 8 বছরের একটা বাচ্চার বুকে ওই অমানুষগুলো কি এমন সুখ খুঁজেছিল যে বাচ্চাটার বুকে আঁচড়ের দাগে ভরে গিয়েছিল আর সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। স্বপ্নপুরুষ কেমন হওয়া উচিত? লম্বা, চওড়া, ফর্সা, ধনী, এই তো এসব কিছুই তো রুহান খন্দকারের আছে। তবে নির্জনা কেন তাকে ভালোবাসতে পারেনি? এই প্রশ্নটা নির্জনার পরিচিত সবার ছিল। তখন সে এসব প্রশ্নের উত্তরে এড়িয়ে যেত। একটা সময় তো তার মনেই হচ্ছিল যে রুহানকে প্রত্যাখ্যান করার অধিকার কিংবা যোগ্যতা কোনোটাই তার নেই। তবে তার আজ সেসব মানুষদের ধরে এনে চোখে আঙ্গুল দিয়ে অর্ককে দেখিয়ে দিতে ইচ্ছে করছে, আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, স্বপ্নপুরুষের লম্বা, চওড়া, ফর্সা, ধনী হওয়া জরুরি না, বরং অর্কর মতো বিচক্ষণ, ধৈর্যশীল হওয়া জরুরি। নির্জনা আজ বুঝতে পারছে কেন সে রুহানকে কখনোই ভালোবাসতে পারেনি, কারণ তার নারী মন সর্বদা অর্কর মতো পুরুষের কল্পনা করেছে। পুরুষ যার কাছে আত্ম অহংকারের চেয়ে তার প্রেয়সীর চোখের পানির মূল্য বেশি থাকবে, পুরুষ যে ক্রোধের আগ্নেয়গিরিতে দাঁড়িয়েও প্রিয়ার গায়ে আঁচড় কাটবে না, পুরুষ যার কাছে তার জেদের চেয়ে শখের নারীর ইচ্ছের বেশি মূল্য থাকবে। নির্জনার আজ মনে হচ্ছে এমন চরিত্রের পুরুষ পেলে নারী তার স্বামীর চেহারার কদর্যতাও মেনে নেবে। কি এত ভাবছো ওয়াইফি? অর্কর ডাকে ঘোর কাটে নির্জনার। কিছু না। বলতেই অর্ক তাকে বক্ষপিঞ্জরে আবদ্ধ করে নেয়। এখনো মন খারাপ? তাহলে ঘুম আসছে না। তাহলে চোখ বন্ধ করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগেও নির্জনা ভেবেছিল অর্ক এখন তার সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করবে, কারণ সে তার বিবাহিত সমবয়সী মেয়েদের কাছ থেকে শুনেছিল
স্ত্রীর মন ভালো করার জন্য স্বামীদের কাছে একমাত্র উপায় সঙ্গম। তবে আজ যখন অর্ক তাকে কথার জালে আবদ্ধ করে বোঝানোর চেষ্টা করে যে যা হয়েছে তাতে তার কোনো দোষ নেই, তখনও সে ভেবেছিল একবার সে শান্ত হলেই অর্ক এমন কিছু করবে। সরাসরি না বললেও আকার ইঙ্গিতে নির্জনা অর্ককে সে প্রশ্ন করেছিল রুহানের স্পর্শগুলো ভুলিয়ে দিতে এখন অর্ক তাকে কাছে টানবে কিনা। কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে অর্ক বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।